Namaskar, welcome to Didi #1 Season 8, co-powered by Berger Home Shield, special partner Cucina Small Appliances. সময় যতই পরীক্ষা নিক, ছাড়বো না আমি হাল। আজকে আমি লড়ে যাব, জিতবো ঠিক কাল। এই কথা বাংলার দিদিরা বারবার প্রমাণ করেছে। জীবনের ময়দানে হাল না ছেড়ে, হার না মেনে তারা লড়ে যাচ্ছেন প্রতিদিন। আজ আমাদের বিশেষ পর্ব, হার না মানা দিদি। দেখবো কোন চারজন দিদি আজকে আমার মঞ্চে আসছেন। সবাই ওয়েলকাম। সকলের সাথে আমরা এখন পরিচয় করব। প্রথমে আছেন টুম্পা মণ্ডল। নমস্কার দিদি, আমি সোনারপুর থেকে আসছি। আমার নিজস্ব নার্সিং সেন্টার আছে। আমি কিভাবে 20 টাকা ইনকাম থেকে 60,000-এ পৌঁছেছি সেই গল্প করার জন্য আমি আপনার কাছে এসেছি। শুনবো, দারুণ গল্প। এরপর আছে শ্রাবন্তী দাস। নমস্কার দিদি, আমি বনগাঁ গোপালনগর থেকে এসেছি। নানান প্রতিকূলতার মধ্য দিয়ে কিভাবে এগিয়ে চলছি এবং একজন সফল ব্যবসায়ী হতে পেরেছি তারই গল্প তোমার সঙ্গে শেয়ার করব। আচ্ছা, শুনবো তোমার গল্প। রমা ভৌমিক। নমস্কার দিদি, আমি ক্যানিং থেকে এসেছি। জীবনের ইচ্ছা থাকলে উপায় হয় এবং সেই নিজের ইচ্ছাকে প্রতিষ্ঠা করা যায়, সেই গল্পই করতে এসেছি তোমার সাথে। এরপরে আছেন রানু রায়। নমস্কার দিদি, আমি হাবড়া থেকে এসেছি। কথায় আছে না, যে হয় সে রয়। আমি কি সহ্য করে হার না মেনে অনেক বাধা বিঘ্ন পেরিয়ে আজও লড়াই করে চলছি, তারই গল্প করতে আপনার কাছে এসেছি। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা, দিদি মেয়ে বোঝায় দিয়ে। প্রথমে আমরা একটুখানি কথা বলবো টুম্পা মণ্ডলের সাথে। নার্সিং সেন্টার, হ্যাঁ, 20 টাকা থেকে আজকে 60,000 টাকা। একদম। এই জার্নিটা কিরম ছিল? অ্যাকচুয়ালি আমার খুব ছোট বয়সে বিয়ে হয়। আমি মামার বাড়ি মানুষ হই, আর মাধ্যমিক দেওয়ার পরে আমাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। গিয়ে দেখছি যে শ্বশুরবাড়ি 18 জন ফ্যামিলি, আর বিয়ের আগে প্রতিশ্রুতি দেওয়া ছিল যে আমার পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, তো ওনারা তাতে রাজি হয়েছিলেন। যখন দেখছি যে 18 জন ফ্যামিলি রান্না করেই চলেছি, খাওয়ার সময় কিছু পাই না, চোখের জল ফেলতে ফেলতে আমার খেতে হয়। আর তখন তো অনেক ছোট, আমি বুঝতাম না, কাউকে কিছু বলতামও না। তারপরে এভাবে স্ট্রাগল করতে করতে আমার এক বেবি হয়, তখনও পড়াশোনা চালিয়ে যাই। আবার এইভাবে করতে 3টে বেবি হয় আমার মেয়ে। তো ওনারা সবসময় এটাই জানতেন যে মেয়ে মানে পুরুষের পায়ের নিচে থাকতে হবে, তাদের কোনো অধিকার নেই চাকরি করার, তাদের বাইরে বেরোনোর কোনো অপশানই নেই। শ্বশুরবাড়ির মানসিকতা, শ্বশুরবাড়ির মানুষরা এরকমই ওনাদের চিন্তা ভাবনা ছিল। 3টে বেবি হওয়ার পরে তখন আরও আমার অত্যাচার বেড়ে যায়, মানসিক শারীরিক প্রচণ্ড হারে মেন্টালি টর্চারিং শুরু হয়ে যায়। তারপরে এরকমভাবে তো আর চলে না। তখন আমি বাবা মার কাছে বাধ্য হয়ে পড়লাম, বাপের বাড়ি কাছেই ছিল। আমার ফ্যামিলি প্রচণ্ড আমাকে সাপোর্ট করেছে, যার জন্য আমি এই জায়গায় দাঁড়িয়ে থেকে দিদি #1 আমি আপনার সামনে সবকিছু বলতে পারছি। যে আজকে এমনও দিন গিয়েছে আমি বাবা মাকে সঙ্গে করে নিয়ে বাচ্চাদের নিয়ে আমি ভাড়া বাড়ি চলে গেছি। ও শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে গেলে তুমি? হ্যাঁ, 3টে বাচ্চাকে নিয়ে? বড়টা ওখানে ছিল, দুজনকে নিয়ে হ্যাঁ বাবা মাকে নিয়ে চলে এসেছি। ভাড়া বাড়িতে থাকতাম। ওখানে গিয়ে নার্সিং ট্রেনিং করলাম, প্লাস পড়াশুনো, ফিজিওথেরাপি ট্রেনিং, হেলথের ট্রেনিং। আমি 3-4 রকম ট্রেনিং করলাম, পড়াশোনাটাও চালিয়ে গেলাম। ওখান থেকে ট্রেনিং করার পরে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি। আর আমি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ছিলাম খেলাধুলায়। তো বেঙ্গল পুলিশে চাকরি পেয়েছিলাম, সেখানে আমার যেতে দেওয়া হয়নি। আমি ক্যালকাটা পুলিশের জন্য আবার অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্লাই করার পরে তখন এমআরআই করে আমার যখন মাঠ পড়ার মানে এক্সাম হবে, আমি তখন ভেলোরে শুয়ে আছি। আমার স্পাইনে L5টা ডিসলোকেট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি তো আর কিছুই করতে পারবো না, ডক্টর বলে দিলেন যে বেড রিডেনে থাকতে হবে। কিন্তু আমার তো বাচ্চা, বাবা মা আমার জন্য বেরিয়ে এসেছেন, তো আমার তো এরকম ভাবে থাকলে তো চলবে না, আমাদের তো হার মানলে চলবে না। আমি হার মানলে আমার বাচ্চাদের ভবিষ্যৎ আমি কি করবো। তখন আমি একটা ফিজিওথেরাপি পেশেন্ট পাই, 20 টাকা ইনকামে আমি ফার্স্ট ইনকাম শুরু করি। বাড়িতে গিয়ে করাতাম। তখন ভাবলাম 20 টাকায় তো থেমে থাকলে আমার হবে না, আমার তো বাচ্চাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমার তো আরো অনেক দূরে এগোতে হবে। তখন আমি ওখান থেকে নার্সিং ট্রেনিংও শেষ হলো। নার্সিং ট্রেনিং এর শেষ হওয়ার পরে আমি বিভিন্ন নার্সিং হোমে জয়েন করলাম, প্লাস ফিজিওথেরাপি, দুটো একসাথে করতে থাকলাম। করতে করতে তারপরে যখন আমি অসুস্থ হলাম, বললেন যে পুরো বেড রিডেনে থাকতে হবে, তখন আমি
ভাবলাম যে আমার একটা বড় ধরনের কিছু চিন্তা ভাবনা করতে হবে, যেটা আমি বাড়ি থেকেও অনেক কিছু করতে পারবো এবং আমার বাচ্চাদের ভবিষ্যতেও আমি করতে পারবো। তারপরে আমি ওখান থেকে নার্সিং সেন্টার, আমার নামে লাইসেন্স ছাড়া তো আর হয় না, আমার নামে লাইসেন্স বের করলাম নার্সিং এবং ফিজিওথেরাপি লাইসেন্স বের করে আমি আমার ব্যবসাটা শুরু করলাম। সেন্টার করলেন? নার্সিং সেন্টার করলাম। প্রথমে আমি যখন শুরু করি একজন স্টাফ দিয়ে শুরু করি, সেক্ষেত্রে স্টাফ যখন দিলাম আমার 600 টাকা ইনকাম হওয়ার থেকে 600 টাকা লোকসান হয়ে গেল। তখন আমি ভাবলাম যে না, আমি এটা করব না, এটাও হয়তো আমার ভাগ্যে নেই কিছু। তারপর ভাবলাম না, আমার হার মানলে চলবে না, আমাকে আবার উঠে দাঁড়াতে হবে। সেখান থেকে 2 জন 5 জন 10 জন 20 জন 40 জন 50 জন, এখন ম্যান পাওয়ার 100 জন আছে। এমন একটা দিন গিয়েছে যে আমি বিভিন্ন ডক্টর আমার খুব শ্রদ্ধা করতেন, ওনারা রেফার করতেন আমাকে। পেশেন্ট ছিল প্রচুর, কিন্তু কোনো স্টাফ ছিল না। এখন আমার কাছে 100 জন স্টাফ, আর আমি 50 জন এখন রানিং কাজ করছে আমার কাছে। আর সব হসপিটাল সব হসপিটালে, নার্সিংহোমে, হোম সার্ভিস সবাই সাকসেস। আর সব থেকে ভালো লাগে যে যখন ওরা বলে দিদি তুমি আমার ভগবান, আমি অসুস্থ হলে আমার মেয়েরা যতটা না কষ্ট পায়, ওরা আমার তার থেকে বেশি আমার জন্য চিন্তা করে যে না দিদি, তোমার জন্য আমরা বেঁচে আছি, আমরা বাচ্চাদের মুখে অন্ন তুলে দিতে পারছি। এটাই সব থেকে বড় দিদি আমার কাছে। এই পুরো জিনিসটা ম্যানেজ করতে কি করে একা তুমি মানুষ? আমি একা এখনো পর্যন্ত আমি আর্লি মর্নিংয়ে বেরোই, নর্থ টু সাউথ মর্নিংয়ে বেরোই। কোনো রকমভাবে রাস্তায় কিছু খেলাম তো খেলাম, না খেলাম তো কি হলো করো না। তুমি সকালবেলা বেরিয়ে? আমি হয়তো একটা পেশেন্টের ফিজিও করছি, আর একটা পেশেন্টের তুমিও কাজ কালেকশন করো, করছি। হ্যাঁ। অনলি ফর আমি একাই বিজনেসটা মেনটেন করছি। এবার কিছু কিছু পেশেন্ট পার্টি বলেন যে বাঙালিদের মধ্যে একটা লেডিস হয়ে এই রকম বিজনেস করা আমাদের গর্ব, তখন আমার আনন্দে বুকটা ভরে যায়। তো তুমি এখন ফিজিওথেরাপি দাও? আমি আর কি নিজে করো? ফিজিওথেরাপিস্ট। আমি একদিন একটা ফিজিও করলাম, একটা কালেকশন করলাম, আর একটা ফিজিও করলাম, আর একটা কালেকশন করলাম। এরকম করতে করতে আমার বাড়ি ফিরতে কোনোদিন 9টা, কোনোদিন 10টা এরকম হয়ে যায়। পুরো জার্নিটার মধ্যে মেয়েদেরও তো বড় করতে না, হচ্ছে। ওদের সবাই আমি হোস্টেলে দিয়ে দিয়েছি, আমি না তো পারবো না টানতে। তো তার জন্য আমার বাবা মা তো ভীষণ সাপোর্ট করেছেন, আমার ফ্যামিলি, মেসো, মাসি, মামা, দিদা। ধরো টুম্পা, বাচ্চাদেরকে হোস্টেলে পড়ানোরও তো একটা বিশাল খরচার ব্যাপার আছে। সবই আমার বিয়ে করতে হয়। সেগুলো করতে আমি হয়েছে। এখন 60,000 থেকে 70,000 টাকা পর্যন্ত আমি রোজগার হয় মাসে। রোজগার এসে দাঁড়িয়েছে। আমি সোনারপুরে জায়গা কিনেছি, বাড়ি ঘুরছে। আমি এখন খুব খুশি। কতগুলো বছর হয়ে গেল এই কাজ করছো? 10 বছর 10 বছর রানিং করে। এখন আমার উদ্দেশ্য যে আমি সমাজমূলক কিছু কাজ করতে চাই। এটাও চিন্তা ভাবনা আছে যে আমার যে বাড়িটা হচ্ছে সেটাও হয়তো আমি অনাথ আশ্রম করে দেবো। সবাই তো আমরা আমাদের জন্য ভাবি, অন্যের জন্য কিন্তু কেউ ভাবি না। আমরা কিভাবে থাকবো, কিভাবে ভালোভাবে পোশাক পরবো, কি খাবো, সেইটা আমরা দেখি। আমি চাই অনাথ যারা রাস্তায় পড়ে আছে ওদের জন্য আমি কিছু করতে চাই, তাহলে জানবো আমার মানব জন্ম সার্থক হল। নিশ্চয়ই। এখন শ্বশুরবাড়ির লোকজন বুঝেছে একজন মেয়ে এখন কি ওনারা করতে পারে? সবসময় শ্বশুর শাশুড়ি কন্টিনিউ প্রায় ফোন করেন, ও, ফোন এখন করে ফোন আমাকে করেন? ডাকেন, এবং আমি মাঝে মধ্যে যাই, আমার কাজের সূত্রে আমার যেতে হয়, এবং ওনারা ভীষণ খুশি তুমি চলে এসো। ওনারা বুঝতে পেরেছেন এখন। স্বামী? হ্যাঁ, তোমার নার্সিং সেন্টারের নাম কি রেখেছো? জয় বাবা লোকনাথ সেন্টার। বাবা লোকনাথ আমার সব। খুব ভালো থেকো টুম্পা। নমস্কার। 20 টাকা থেকে শুরু করেছিলে বাড়িতে বাড়িতে গিয়ে ফিজিওথেরাপি করতে, সেখান থেকে আজকে এত বড় একটা নার্সিং সেন্টার খুলেছো, এতগুলো টাকা রোজগার করছো, 100 জন মেয়ে তোমার আন্ডারে কাজ করে। ভেরি গুড। আর আমি হার মানতে চাই না। মেয়েরা মনে করলে সবকিছুই করতে পারে। একবার হেরে গেলেও বারবার চেষ্টা করলে কিন্তু সেই সাকসেসের জায়গা আমরা পৌঁছাতে পারি। আমার অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। এবার দেখবো সকলের জন্য কি খেলা আছে। খেলাটা একটু বুঝিয়ে দিই। দেখো, এখানে অনেকগুলো বল আছে, তোমাদের সকলের হাতে একটা করে পাইপ দেওয়া হয়েছে। এই পাইপ দিয়ে বলগুলোকে টানবে, যেই টানবে শ্বাসটা বলটা আটকে যাবে পাইপে, আবার এই খালি বলটার মধ্যে সে শ্বাসটা ছাড়বে, বলটা পড়ে যাবে। সময় 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে কে সব থেকে বেশি বল এইভাবে কালেক্ট করে খালি বলটার মধ্যে রাখতে পারে, যে সব থেকে বেশি সংখ্যায় বল কালেক্ট করবে সে 20 পয়েন্টস, তারপরে 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। ঠিক আছে? প্রথমে খেলতে আসছে টুম্পা। স্টপ। আশা ছেড়ে দিও।
সেকেন্ডে 16টা বল কালেক্ট করেছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by বার্জার হোম শিল্ড, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। শ্রাবন্তী, এবার তোমার সাথে কথা বলবো। নমস্কার দিদি। একজন সফল ব্যবসায়ী, জীবনে হার মানোনি। আমি ছোটবেলার থেকে খুবই কষ্ট করে মানুষ হয়েছি। আমার বাবা আমাদের 3 ভাই বোনকে খুব কষ্ট করে মানুষ করেছেন। যেহেতু আমি বড়, আমি খুব কষ্ট করে নিজের পড়াশোনাটা নিজে চালিয়ে গেছি। নিজের টিউশনি করে কিভাবে স্কুলে টাইম মেনটেন্স করে যেতে হবে সমস্তটাই আমি করতাম। এবং আমি যখন পড়াশোনা করে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই, হাজব্যান্ডের সঙ্গে মানে যে এখন আমার হাজব্যান্ড, তার সঙ্গে আমার পরিচয় হয়, বিয়ে করি। এবং বাবা মা কেউই মেনে নেননি, শ্বশুরবাড়ির থেকেও মেনে নেননি। এবার খুবই অল্প পয়সা দিয়ে একটা ঘর ভাড়া নিলাম, সেখানে থাকা শুরু করলাম। 3 বছর থাকার পর আমার মেয়ে হলো। মেয়ের যখন 3 মাস বয়স, তখন আমার স্বামী খুব অসুস্থ হয়ে পড়েন। আর আমার স্বামী তখন টিউশনি করতেন, অন্য কোনো কাজ করতেন না। এবার কিভাবে সংসারটা চালাবো কিছুই বুঝতে পারছিলাম না। মেয়েকে কি করে খাওয়াবো, মেয়ের দুধ কিনতে পারতাম না, ঘর ভাড়া দিতে পারতাম না। এবং আমার যত গয়না টয়না যা টুকিটাকি ছিল, সেগুলো আমি বিক্রি করে আমার স্বামীর চিকিৎসা করি। করার পর স্বামী একটু সুস্থ হয় এবং কি করব বুঝতে পারছিলাম না। মেয়ে যখন 3 মাস বয়স, তখন খুব কষ্টের মধ্যে যাচ্ছে। এবার আমি একটা পেপারের বিজ্ঞাপন দেখে আমি দেখলাম যে কৃষ্ণনগর বলে একটা জায়গায়, ওখানে সেলাইয়ের কিছু কাজ শেখাচ্ছে মহিলাদের। নানান রকম সেলাইয়ের হাতের কাজ, যে যেমন শিখতে পারবে, 6 মাস একটা কোর্স করতে হবে। তখন আমি আমার হাজব্যান্ডের সঙ্গে আলোচনা করে আমি কৃষ্ণনগরে যাওয়া শুরু করি। সপ্তাহে 2 দিন করে ক্লাস করতে যেতাম। মেয়েকে পাশের বাড়িতে রেখে, কোনোদিন মায়ের কাছে রেখে, যেহেতু মেয়ে হয়েছে তখন মা একটু আসা যাওয়া করতেন। এবার মায়ের কাছে রেখে আমি চলে যেতাম। এমন দিন গেছে দিদি যে গাড়ি ভাড়া ছিল না, হয়তো কারোর কাছ থেকে ধার করে 10-20 টাকা এরকম নিয়ে আমি ট্রেনিংটা করতে যাই। 3 মাস কোর্স করার পরে আমি সমস্ত রকম পোশাক তৈরির কাজটা শিখে যাই, কাটিং করা, সেলাই করা সমস্ত। এবার ওখান থেকে আমাকে বললেন যে তুমি তো সব কাজ শিখে গেছো, তোমার তো মেশিন কিনতে হবে। তাই আমি বললাম আমার তো মেশিন কেনার সামর্থ্য নেই, কি করব, আমাকে একটা বুদ্ধি দেন আপনারা। তখন বললেন যে তোমাদের ওখানে দেখো যে কোনো সমিতির থেকে টাকা ঋণ দেয় নাকি। তখন আমি বাড়িতে এসে একটু খোঁজাখুঁজি করলাম, যোগাযোগ করলাম। একটা সংস্থার থেকে আমি 10,000 টাকা ঋণ নিলাম, নিয়ে একটা সেলাই করার মেশিন, একটা উলের পোশাক তৈরির মেশিন কিনলাম। সেই মেশিন কিনে এবার আমি মালপত্র তৈরি করা শুরু করলাম। এবার আমি মালপত্র তৈরি করলে তো ইনকাম হবে না, সেটা তো বিক্রি করতে হবে। এবার আমি বাজারে, হাটে, নানান জায়গায় যেতে শুরু করি। কেউ আমার মালপত্র নিতেই চায় না, কিন্তু আমি হার না মেনে আমি তাও প্রতিদিন ছুটতে থাকি যে আমি কি করে আমার এই মালপত্র বিক্রি করব, আমি ব্যবসাটা বড় করব। এবার বনগাঁ হাটে গিয়ে একদিন আমার এক ভদ্র মহিলার সঙ্গে পরিচয় হলো। তিনি বাংলাদেশ থেকে আসেন, এসে আমাদের ইন্ডিয়ার থেকে পোশাক কিনে বাংলাদেশে আবার নিয়ে বিক্রি করেন। এবার উনি আমাকে অনেক মালের অর্ডার দিলেন, প্রায় 1,500 পিস মাফলার, সোয়েটার এরকম অর্ডার দিলেন। এবার তখন আমি ভাবছি যে আমি কি করে এত মাল একা তৈরি করব। না চাইতে আমি এত মালের অর্ডার পেয়ে গেলাম। তখন কিছু কিছু পাড়ার মহিলারা আমার কাজ দেখে ওনারাও শেখার চেষ্টা করতেন যে আমাকে একটু শেখাবে, একটু মেশিন কেনার ব্যবস্থা করে দেবে। তখন আমি ওদের সঙ্গে কথা বলি যে দেখো আমাকে এরকম মালের অর্ডার দিয়েছে, তোমরা কি আমাকে এরকম হেল্প করতে পারো, তোমাদেরও কিছু ইনকাম হবে, আমিও কিছু ইনকাম করতে পারবো। তখন সবাই বললো আমাদের তো টাকা নেই মেশিন কেনার, তুমি যদি হেল্প করো তাহলে আমরা করতে পারবো। এবার আমিও ওদের ওই সংস্থার থেকে ঋণ তোলার ব্যবস্থা করে দিলাম। এবার এরকম করে 10 জন প্রায় মহিলা আমার বাড়ির পাশাপাশি সবাই মেশিন কেনে এবং ওদের আমি সবাইকে নিজে হাতে করে কাজটা শেখাই। নানান রকমের কাজ, মশারি তৈরি করা, বাচ্চাদের ফ্রক তৈরি করা, নাইটি তৈরি করা, সমস্তটা ওরা শিখে আমাকে সেই মালগুলো ওরা বাড়ি পৌঁছে দিয়ে দাও। আমি আজ এই ব্যবসাটা করছি। এবং তার কজন কাজ করে তোমার সাথে? আমার কাছে এখনও 12 জন মহিলা কাজ করে এবং আমি নিজে সারা রাত দিন পরিশ্রম করি, রাত্রি 1টার সময় ঘুমাতে যাই। আর এই ব্যবসার মাঝে আমার একটাই মেয়ে, আমি মেয়েকে নাচ, গান, কম্পিউটার সমস্ত শেখাচ্ছি। যেগুলো আমি করতে পারিনি দিদি, সেইগুলো আমি ওকে শেখানোর চেষ্টা করছি, আমার নিজের স্বপ্ন পূরণ করার চেষ্টা করছি। এবং আমার হাজব্যান্ড এখন সবজির ব্যবসা করেন, খুব ভালো ব্যবসাটায় উনি দাঁড়িয়েছেন। ভালো ওনার? হ্যাঁ, ওনার এখন কোনো সমস্যা নেই। আর আমি সেই তার মাঝে মাশরুমের চাষ দেখি, ইউটিউব ভিডিওটা দেখে। এটাও করো? হ্যাঁ, আমি মাশরুমের চাষটা দেখে আমার খুব ভালো লেগেছে যে 5,000 টাকা খরচা করে মাশরুম লাগিয়ে আমার 30,000 টাকা ইনকাম হচ্ছে 1 মাসে। তাহলে আমি এটা করতেই পারি। আমার বাড়িতে যত ফাঁকা জায়গা আছে আমি সমস্ত জায়গায় মাশরুম বসিয়ে দিয়েছি। আর 3-4টে ব্যবসা আমি সারাটা দিন চরকিবাজির মতন ছুটে আমি এই কাজগুলো করছি। আমি কিছুতেই হার মানেনি। এটাই আমি বলতে চাই যে একটা মহিলা চাইলে
সমস্ত কিছু করতে পারে এবং তার পাশে যদি কেউ নাও থাকে সে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং সংসারও সামলাতে পারে। আমার হাজব্যান্ডকে একটা বাইক কিনে দিয়েছি আমি নিজে শখ করে, যে উনি অনেক কষ্ট করেছেন, ওনার কাজের অসুবিধে হয় যাতায়াতের। আমি নিজে একটা স্কুটি কিনেছি, সেটার মাধ্যমে আমি মালপত্র নিয়ে যাওয়া আসা করি। আর জমি কিনেছি, আমি এখন ঘর ভাড়া থাকি না, 3 বছর ঘর ভাড়া থাকার পর জমি কিনে আমি এখনো ঘর করতে পারিনি, টিনের ঘর করে আছি। যে সেটাও হয়ে যাবে। হ্যাঁ, তুমি আশীর্বাদ করো দিদি, জানো আমি ভবিষ্যতে আরো ভালো কাজ করতে পারি, ব্যবসাটা আরো বড় করতে পারি, ঘর বাড়ি করতে পারি। খুব ভালো থেকো শ্রাবন্তী। হ্যাঁ, ঠিক আছে, জীবনের লক্ষ্য স্থির থাকলে এগিয়ে যেতে কোনো অসুবিধা নেই। না, এইভাবে জীবনে আরো এগিয়ে যাও। হ্যাঁ দিদি, ধন্যবাদ। শ্রাবন্তী 30 সেকেন্ডে 10টা বল কালেক্ট। চলে এসেছে ডান্স বাংলা ডান্স অডিশন। 2 ফেব্রুয়ারি সৌভাগ্য প্যালেস শিলিগুড়ি, রবিবার শিবাক রোড শিলিগুড়িতে, সকাল 10টা থেকে বিকেল 5টা। কেউ মিস করবেন না। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by বার্জার হোম শিল্ড, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। রানুদির সাথে একটুখানি কথা বলি, তোমার জীবনের কথা একটু শুনি। কি করো তুমি? অঙ্গনওয়াড়িতে টিচার। বড় হওয়াটা কোথায় ছোট থেকে? ছোট থেকে বড় হওয়া হয়েছে নকপুর। আচ্ছা, আমার মায়ের স্বপ্ন ছিল আমি একদিন বড় হয়ে ভালো টিচার হই। আমি পড়াশোনায় খুব একসময় ভালো ছিলাম। তো মা সবসময় ইচ্ছে ছিল যে আমার মেয়ে, আমরা 4 বোন, 4টে মেয়েই আমি ছেলেদের মতো মানুষ করব। কিন্তু দুর্ভাগ্যবশত মা খুব ছোটবেলায় মারা যায়। আমার দিদা অল্প বয়সে আমাদের বোনদের বিয়ে দেয়। যখন আমি 10-এ পড়ি তখনই আমার বিয়ে হয়ে যায়। তা এমনই দিদি, আমি আমার হাজব্যান্ডকেও দেখিনি, দিদা দেখে বিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু আমি ভালোই সংসার করেছিলাম। কিন্তু আমার একটি ছেলে হয়, ছেলেটি হঠাৎ 9 বছরে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। 12 বছরে আমার ছেলেটি মারা যায়। মারা যাওয়ার পরে তখন আমি খুবই ভেঙে পড়ি, অসহায় হয়ে পড়ি। ছেলেকে আর ভুলতে পারি না। তো আবার আমার ওই ছেলেটি যেই দিন মারা যায় তার 2 বছরের মাথায় আবার ওই দিনই আমার একটি ছেলে হয়। হ্যাঁ, ওই দিনই আমার ছেলে হয়। তখন ওই ছেলেকে নিয়ে সংসার করতেছিলাম। আমার এমনই দুর্ভাগ্য, যখন ছেলে 6 বছর বয়স তখন আমার হাজব্যান্ড নিরুদ্দেশ হয়ে যায়। আর খুঁজে হাজব্যান্ডে পাওয়া যায় না। সে আবার কি? হাজব্যান্ড ট্রাক চালাতো, কিন্তু সেখান থেকে উনি নিরুদ্দেশ। তখন আমি কি করব, আমার পাশে দাঁড়াবার মতো কেউ নেই। আমার শ্বশুরবাড়িতে 2টো বাচ্চা দেওয়ার ছিল, কেউ আমাকে দেখতো না। কেউ দেখতো না, আমি হাবড়ায় থাকি। তখন কি করতাম, আমার ভাবলাম যে না, আমার তো হালচাল হবে না, আমার বাইরে কোথাও কাজে গেলেও হবে না। বাপের বাড়ির লোকজন পাশে ছিল? হ্যাঁ, বাপের বাড়িতে তো 4 বোন, 4 বোনেরই বিয়ে হয়ে যায়, অতটা করতে পারতো না। তখন চিন্তা করলাম যে না, দূরে যদি কোথাও কাজে যাই তাইলে আমার ছেলে মেয়েকে কে দেখবে। তখন আমি একটা প্রাইমারি স্কুলে, তখনই শুরু হয় মিড ডে মিল। তখন ওখানে আমি রান্না করি 400 টাকা মাইনে। তখন 400 টাকায় তো কিভাবে সংসার চালাবো। আমি ভোর 4টের সময় উঠে আমি সংসারের কাজ সেরে আমি সাথে কিছু টিউশনি নিলাম। আমি টিউশনি করি, ছোট বাচ্চাদের পড়াই। গ্রামের বাড়ি তো, তখন 100 টাকার বেশি কেউ দিত না। ওই 10টা পর্যন্ত টিউশনি করে এসে স্কুলে যেতাম। স্কুলে রান্না বান্না সেরে আবার বাড়িতে আসতাম। বাড়িতে এসে কোনো রকম খেয়ে আবার স্কুলে টিউশনিতে বেরিয়ে যেতাম। রাত 9টা পর্যন্ত আমি টিউশনি করতাম। করতে করতে মেয়েও মাধ্যমিক পাস করলো। তখন মেয়েকে বলি যে তুমি পড়ালেখা তোমার করতেই হবে, কিন্তু আমি চালাতে পারবো না, তুমি টিউশনি করো। আর তখন মেয়ে টিউশনি করে, মেয়ে সেই কলেজ হাবড়া থেকে চৈতন্য কলেজ অনেক দূরে, সেখানে হেঁটে হেঁটেই কলেজে যেত। কিন্তু আমার তখন 50 পয়সা বাস ভাড়া ছিল, কিন্তু আমার দেওয়ার কোনো ক্ষমতা ছিল না। আমি আমার ছেলে মেয়েকে একটা লজেন্স কিনে দেওয়ার মতো আমার কাছে পয়সা ছিল না। তখন আমি কি করি, দেখলাম আমার যে না, এতে তো আমার চলবে না, আমার আরও এগিয়ে যেতে হবে। আর দেখলাম ওই ICDS-এর লোক নিচ্ছে। তখন আমি ওখানে ফর্ম ফিল আপ করি। ওখানে আমি রান্নায় প্রথম ঢুকি। রান্নায় ঢোকার পরে ওখানে 7 বছর রান্না করলাম। তখন দেখছি যে ওখানে মাধ্যমিক পাস করলে দিদিমণি হওয়া যায়।
তখন দেখছি না দিদিরা তো যে দিদিরা পড়াচ্ছে তারা তো পড়াচ্ছে, আমিও তো পড়াতে পারি, আমি যদি দিদিমণি হতে পারি এখানে আমিও তাইলে পড়াতে পারি, আমার তো হার মানলে হবে না। আর বাড়িতে তুমি পড়াতে, আমি যেহেতু বাড়িতে পড়াই। তুমি কি নিজে পড়াশোনাটা কমপ্লিট করতে পেরেছিলে? হ্যাঁ, তারপরে আমি চিন্তা করলাম যে না আমার তো ওখানে আমি রবীন্দ্রমুক্ত ওপেন বিদ্যালয়ে ভর্তি হলাম। ওই রবীন্দ্রমুক্ততে ভর্তি বয়সে? হ্যাঁ ওই বয়সে, তখন অ্যাকচুয়ালি 42 বছর বয়সে। তখন আমি কি করলাম, রাত সারাদিন আমার অগাধ পরিশ্রম, তারপর রাত 12টার পরে ছেলে পড়াশুনো চালু করলাম। 12টার পর থেকে 2টো, 2:30, 3টে পর্যন্ত পড়াশুনো করতাম, করে মাধ্যমিক পাশ করলাম। করার পরে আবার ওখানে সবসময় আইসিডিসি লোক নেয় না, কি পরপর 3-4 বছর পর পর লোক নেয়। তখন আমি ওখানে আবার পরীক্ষা দিলাম, ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিলাম, সেখানে আমি পাশ করলাম। পাশ করে আবার ওই আইসিডিসি রান্না করতাম, সেখান থেকেই আবার ওই স্কুলে দিদিমণি হলো। এখন আমি 2018 সালের জুন মাসে দিদিমণি হয়েছি। কোথায় 400 টাকার থেকে আমি স্কুলে চাকরি কাজ করতাম, সেখান থেকে এখন আমি 10,000 টাকা পাচ্ছি মাইনে। খুব ভালো। এখন আমি দিদি, এখন আমি লড়াই চালিয়ে যাচ্ছি। সন্তানদের এখন কি করছে? হ্যাঁ, ওই মেয়ে এমএ পাস করার পরে মেয়েকে বিয়ে দিয়েছি। বাহ। ছেলে বিএ পাস করছে, ছেলে এখনো কোনো কাজ পায়নি, ছেলেকে ইচ্ছে আছে আরও পড়াবো। আর ছেলেও ওই চাকরির জন্য ফর্ম ফিল আপ করছে, কিছু টিউশনিও করছে। এত আঘাত পেয়েছো জীবনে, অথচ কত হালকাভাবে কথাগুলো বলে দিলে। হ্যাঁ দিদি, অনেক আঘাত সহ্য করছে, তো আঘাত সইতে সইতে এখন ছেলেকে ভাবছি যে- হারিয়েছো, স্বামীকে হারিয়েছো, সংসারে কেউ নেই, একা পুরো লড়াই করেছো। হ্যাঁ, একা লড়াই করেছি। ছেলেকে যখন হারিয়েছি তখন সবাই ভাবতো যে না একে আর বাঁচানোই যাবে না, এ ছেলের সঙ্গেই হয়েছে। সেই আঘাতটা যখন আমি ঠিক সামলে নিয়েছি, সেই মুহূর্তে আবার স্বামীকে হারিয়ে ফেলেছি। তখন চিন্তা করলাম যে না আমার আর হাল ছাড়লে হবে না, লড়াই করতে হবে। লড়াই আমার করতেই হবে। আর মেয়েরা চেষ্টা করলে সবই পারে। তা আমি যদি আজকে কলকাতায় কাজ করতাম, অনেক টাকা বেশি পেতাম, কিন্তু আমার ছেলে মেয়ে দুটো মানুষ হতো না, ঠিক। হয়তো এই হতো। তখন আমি চিন্তা করছি না, আমি পড়াশোনার মাধ্যমেই আমি যেখানে আমার সমাজসেবা, তার ভিতরে আমি প্রাইমারি বাচ্চাদের যখন পড়াতাম, গরিব বাচ্চাদেরই পড়াতাম বেশিরভাগ, ওই 10টা 12টা বাচ্চা পড়াতাম। ওই একদম যে দুস্থ তাকেও আমি পড়াতাম, বলতাম তোর টাকা দিতে হবে না। একা একজন মানুষ পুরো সংসারের সাথে, সমাজের সাথে লড়াই করে আজকে এই জায়গায় এসে হ্যাঁ, এই জায়গায় এসেছি। ভালো থাকবে জানদি। এবার আসো, স্টার্ট। আস্তে করে ছোঁয়ান দিকান। হ্যাঁ, রানুদি 30 সেকেন্ডে 3টে বল কালেক্টেড। রমা, ইচ্ছে থাকলে উপায় হয়, আর সেটা নিজের জীবনে তুমি প্রয়োগ করেছো। ছোটবেলায় আমার বাবার খুব ইচ্ছা ছিল যে আমি ওই হাউসওয়াইফের মতো থাকবো না, কিছু না কিছু আমাকে করতেই হবে। এইভাবে আমাকে ছোটবেলায় সেই মানসিকতাই তৈরি করেছিল। তো সব ঠিকঠাকই ছিল। যখন ক্লাস আমি 9-এ পড়ি, তখন আমার বাবা মারা যায়। এবং তুমি কি একটাই সন্তান ছিলে বাবা মার? আমার ভাই আর আমি। তোমার ভাই ছোট, আর তখন তাহলে মা শুধু রয়েছেন তোমাদের সাথে? হ্যাঁ, তখন মাই ছিল সেই সময়। আমার ফ্যামিলিতে আমার বাবারা 5 ভাই, আমার বাবা মেজো ছিল, উনি মারা যখন, আমি যখন 9-এ পড়ে, আমার ভাই তখন খুবই ছোট। যখন মারা যায় তখন মানে আমি যেন একদম ভেঙে পড়ি যে কি হবে আমার তখন। তো যাই হোক, আমার মা, আমার বাড়ির সবাই, আমার কাকু জেঠু, এরা সবাই আমাকে হেল্প করতো পড়াশোনা শিখি। যখন ক্লাস আমি এইচএস পরীক্ষা দেই, তখন একটা ভালো ছেলে পায়, আমাকে বিয়ে দেয়। ওই যে বাবার ইচ্ছাটা, সেটা কিন্তু আমার সবসময় মনে গেঁথে থাকতো যে আমাকে কিছু করতে হবে। তো আমার হাজব্যান্ডকে যখন বলি, আমার হাজব্যান্ড এক কথাতেই রাজি হয়। এসি শিটস, যেটাকে আমরা অ্যাসবেস্টার শিট বলি, সেই বিজনেসটার আমরা ডিলারশিপ নিয়ে কাজ শুরু করি। কেন মনে হলো এই কাজটা করি? কেননা ওটা একটা বিল্ডিং মেটেরিয়ালসের প্রোডাক্ট আছে, যেটা আমাদের ওখানে বেশি চলে। ও, সেই ওই জন্য। ডিমান্ড আছে ওখানে। হ্যাঁ,
ওটা একটা মার্কেট আছে ওখানে, ওই জন্য ওটা নিয়ে শুরু করি। তারপরে সেখান থেকে আস্তে আস্তে আমি সিমেন্টের দিকে যাই, সিমেন্টের ডিলারশিপ নেই। বিল্ডিং মেটেরিয়ালসের যেসব জিনিস লাগে, শুধু পাথর আর বালি ছাড়া, স্টোন চিপ আর বালি ছাড়া, আমি টোটাল বিজনেসটাই আস্তে আস্তে তৈরি করি, আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে। তো দুজনের এখন আলাদা আলাদা ফার্ম করেছি, করে এখন বিজনেসটা চলছে। আমার এই মুহূর্তে আমাদের দুজনের ইয়েতে 7 জন কাজ করছে, যারা মানে আমার পুরো ফ্যামিলির মতো। আমি কখনোই তাদেরকে আমার স্টাফ হিসাবে দেখি না। কিন্তু এই যে ব্যবসা শুরু করলে এটা কোনো অভিজ্ঞতা দরকার হয়, অভিজ্ঞতা ছিল তোমার? আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু আমাকে দিনরাত 24 ঘন্টা খেটে এই অভিজ্ঞতাটা তৈরি করতে হয়েছে। তো আমার বাবার যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা আজকে যদি উনি বেঁচে থাকতো, দেখতো যে তার মেয়ে একটা জায়গায় এসছে। তাই এটা কি সম্পূর্ণ তুমি একাই করো না স্বামী সাহায্য করে? দুজনের আলাদা আলাদা ফার্ম আছে, দুজনেরটাই দেখি। ওনারটাও আমি দেখি, আমারটাও উনি দেখে। তোমার থেকে কি অর্ডার নেয় সবাই? আমার থেকে অর্ডার নেয়, ওরা মেটেরিয়াল যখন অর্ডার করে তখন আমি ওটা সাপ্লাই করি। মানে সব ফোনের উপরে। এমনও হয় আমি আমার অনেক কাস্টমারকে আমি চিনি না, সেও আমাকে কোনোদিন দেখেনি, যখন ফোন করে বলে তো সেই হিসাবে ওদেরকে মেটেরিয়ালস পাঠিয়ে দেওয়া হয়। এটা কোন জায়গায়? এটা সাউথ 24 পরগনা, সুন্দরবন, সেইটা ক্যানিং। এখন পরিবারে কে কে আছেন রমা? এখন আমার মেয়ে আছে, ক্লাস 7-এ উঠেছে, একটা 2 বছর হয়নি, এই মার্চে 2 বছর হবে, ছেলে আছে। তো এদের নিয়ে 24 ঘন্টায় আমি এইসব করছি। এখন তুমি খুশি তো রমা, নিজের ব্যবসা শুরু করেছো, নিজের কাজের সাথে যুক্ত আছো? কাজের সাথে খুবই খুশি। তবে আমার হাজব্যান্ডের মতো যদি হাজব্যান্ড সব ঘরে ঘরে হয়, সব মেয়েরাই আমি মনে করি নিজের পায়ে দাঁড়াতে পারবে। খুব ভালো থেকো রমা, এইভাবেই জীবন এগিয়ে যাও, আরো বড় হও। স্টার্ট রমা। রমা 30 সেকেন্ডে 13টা বল করে। ফার্স্ট রাউন্ডে স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে টুম্পা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে রমা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে শ্রাবন্তী 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছেন রানুদি 5 পয়েন্টস। টুম্পার পছন্দ জুসার মিক্সার, রমার পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। শ্রাবন্তীর পছন্দ টোস্টার, রানুদির পছন্দ শু ক্যাবিনেট। সকলের জন্য ভদ্রেশ্বর স্লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চা। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई, फिर क्या हुआ ये न पूछो, कुछ ऐसी बात हो गई। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। আজকের আমাদের স্পেশাল গেস্ট কর্ণা। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয়া। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে প্রেসার কুকার। আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়। যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়। আচ্ছা, এই গানটার কথায় একটা বাদ্যযন্ত্রের উল্লেখ আছে, কোন বাদ্যযন্ত্রের উল্লেখ আছে? বলো।
শ্রাবন্তী বাসি। একদম 5 পয়েন্ট, সঙ্গে প্রেসার কুকার। দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। টিভি স্ক্রিনে অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটা অক্ষরে এসে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শুরু করবে। এই প্রশ্নের ক্ষেত্রে বলবো না, কারণ সঙ্গে সঙ্গে করতে হবে বলে। টুম্পা, লাল নীল সবুজের মেলা বসেছে, লাল নীল সবুজের মেলা রে। একদম 5 পয়েন্ট, সঙ্গে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। এবার 3 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ মেকার। টিভি স্ক্রিনে অনেকগুলো শব্দ আসবে, ঠিক আছে? কিছু শব্দ নিয়ে একটি গানের লাইন বানাতে হবে। বলো টুম্পা। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা 5 পয়েন্ট, থাকে। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ মেকার। ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে সাত সাগরের পাড়ে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর 13 নদী পাড়ে। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ইন্ডাকশন ওভেন। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। গানের কথা অনুযায়ী খাওয়াটা কেমন ছিল? রাতে বলো রাত ছিল শ্রাবন্তী। পূর্ণিমা, ফাল্গুনি হাওয়া। 5 পয়েন্ট, শ্রাবন্তী। সঙ্গে ইন্ডাকশন ওভেন। হাওয়াতে। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ক্যাসেরোলের সেট। দুরন্ত ঘূর্ণি এই লেগেছে পাক, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়। দুরন্ত ঘূর্ণি এই লেগেছে পাক, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়। আচ্ছা, গানের কথা অনুযায়ী ছন্দে ছন্দে কি বদলায়? বলো দুরন্ত ঘূর্ণি রমা। রং বদলায়। লেগেছে পাক, একদম একদম 5 পয়েন্ট, ঘুরে বন 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 বন, সঙ্গে ছন্দে ক্যাসেরোলের ছন্দে সেট। কত রং বদলায় রং বদলায়। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। হেডফোন রাউন্ড, তোমাদের কানে হেডফোন লাগানো হবে, সেই হেডফোনে গান বাজবে। আমি যে শব্দগুলো পড়ে শোনাবো 1 মিনিট সময় পাবে সেই শব্দগুলোকে গেস করতে হবে। কানে শুনতে পাবে না, ঠোঁট নাড়া দেখে বুঝতে হবে শব্দগুলো কি। প্রত্যেকটা সঠিক শব্দ গেস করার জন্য 2 পয়েন্টস করে পাবে, 10 পয়েন্ট স্কোর করার সুযোগ। টুম্পা, হেডফোনটা পড়ো। কি বলতে চাও এখানে এসে? তোমার মুখটা কি সুন্দর, আমি বলবোই বলবো। লাইসেন্স, লাইসেন্স, লাইসেন্স। সেবা, সেবা। হাঁড়ি, আড়ি আড়ি। হাঁড়ি। খরচা, সংসার। খরচা। খরচা। হস্টেল, হস্টেল। হোলসেল হোলসেল। হস্টেল। ননসেন্স। যেগুলো পারলে না, সেকেন্ডটা ছিল সেবা, তারপরটা ছিল হাঁড়ি, আর ছিল হস্টেল। ননসেন্স নয়। দুটো পেরেছো, 4 পয়েন্টস। দরজা খুলি দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা না, কার দেখা নাই? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, দোলনা, দেখা নাই রে, তোমার দেখা নাই দোলনা, দোলনা। রে, তোমার দেখা নাই। মেশিন, বিস্কিট। মেশিন। বেডশিট। সুতো,
সুতো, জুতো, বিক্রি, 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 কিচ্ছু বুঝতে পারছি না। মশারি, 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 বিক্রি, বেডশিট, বিক্রি, ছিল হচ্ছে মেশিন, সুতো, বিক্রি। দুটো পেরেছো, 4 পয়েন্টস। বল প্রফেশনালি কি কাজ করে? লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। বালি, বালি, পাখি, বালি, বাকি, মিস্ত্রি, 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 পিঠে, অর্ডার, অর্ডার, অনেক, অর্ডার, অর্ডার, নাম ডাক, নাম ডাক, লাভ, লোকসান, কুমির, 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 তুমি, মিস্ত্রি, বিক্রি, মিস্ত্রি। প্রথমটা ছিল বালি, তারপরে ছিল মিস্ত্রি, তারপরে ছিল নাম ডাক, তারপরটা ছিল কুমির। একটা পেরেছো, 2 পয়েন্টস। যদি কেউ ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। খুব ভালো। ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, পাথর, তবে একলা চলো, পাথর, একলা চলো, পাথর, বেগুন, চলো একলা চলো, একলা চলো, একলা চলো। কাগজ, তোর ডাক শুনে কেউ কাগজ, আসে তবে একলা চলো। ছাপা, 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 ছাত্র, বালতি, পাখি, বালতি, পাত্রী, বালতি, কোটি, কথা না কয় ওরে ওরে, কচু, হ্যাঁ, কচু, 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 মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই ছাপা, ছাপা, কান খুলে। বালতি, পাত্রী, যেগুলো পারেননি শুনুন, পাথর, কাগজ, বালতি। দুটো পেরেছেন, 4 পয়েন্টস। এই রাউন্ডে 3 জন আছে ফার্স্ট পজিশনে, টুম্পা, শ্রাবন্তী এবং রানুদি, 3 জনেই 4 পয়েন্টস। টুম্পার পছন্দ রোচক এগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার, রুটি মেকার। শ্রাবন্তীর পছন্দ জাগ গ্লাসের সেট, রানুদির পছন্দ ইলেকট্রিক গ্রিল। সেকেন্ড পজিশনে আছে রমা, 2 পয়েন্টস। রমার জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আদি ঠাকেশ্বরী, কলেজ স্ট্রিট। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার হার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। বাউল, ঠোঙা আর বেগুন, 3টে শব্দ পরপর আছে, একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো। টুম্পা, উঠোন, বোঝাও। বাউলের হর্ষ আর ঠোঙার ঠয়কার, বেগুনের দন্তন্য।
20 পয়েন্টস। সঙ্গে আরিহান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে নন স্টিক কুকওয়্যারের সেট। তোমার বাবা, তার মামাতো ভাই, তার একমাত্র বৌদি তোমার কে? এবার বলো শ্রাবন্তী। আমার মা। 20 পয়েন্টস। সঙ্গে ননস্টিক কুকওয়্যারের সেট। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। ঘন্টা মিনিট ঘড়ির কাঁটায় এগিয়ে যাওয়া পা, নষ্ট না করে বরং বাড়ুক সবার জ্ঞান। এবার বলো শ্রাবন্তী। সময়। বোঝাও। ঘন্টা মিনিট ঘড়ির কাঁটা সময় বোঝায়, এগিয়ে যাওয়া পান মানে সময়ে এগিয়ে যাই, নষ্ট না করে বরং বাড়ুক সবার জ্ঞান মানে সময় নষ্ট না করে জ্ঞান বাড়ুক। 20 পয়েন্টস। সঙ্গে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে উপাসনা মাস্টার্ড অয়েলের তরফ থেকে 5.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। পাশাপাশি ক্লু, মনের মধ্যে রেখে দিন, কোনো কাজই নয় কঠিন। ওপর নিচে ক্লু, প্রশ্রয় তাকে নয়, মাটিতে পা রাখতে হয়। এবার বলো রমা। মনের মধ্যে রেখে দিন, কোনো কাজই নয় কঠিন সংকল্প, আর প্রশ্রয় তাকে নয়, মাটিতে পা রাখতে হয় হচ্ছে অহংকার। 20 পয়েন্টস। সঙ্গে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে 5.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 24 ইঞ্চিজ এলইডি টিভি। 30 পয়েন্টসের আনসার যদি পারো, ভুল করলে মাইনাস হবে 20 পয়েন্টস। এই মুহূর্তে টুম্পার স্কোর 54, শ্রাবন্তীর 64, রমা 42। তিনজনের সামনে সুযোগ আছে দিদি নাম্বার 1 হবার, রানু দিয়েও খেলতে পারবেন। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। এবার বলো শ্রাবন্তী। নিজের পায়ে দাঁড়ানো। শ্রাবন্তী বলছে নিজের পায়ে দাঁড়ানো। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। ভেরি গুড শ্রাবন্তী, 30 পয়েন্টস। সঙ্গে 24 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 শ্রাবন্তী দাস with 94 পয়েন্টস। টুম্পার মেমেন্টো, রমা, রানুদির উইনারের ট্রফি শ্রাবন্তী। ধন্যবাদ দিদি। দিদি নাম্বার 1 এর ব্যাচ। সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটের তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার 1 এর স্যাশ। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে গিফট ভাউচার। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। মিয়ামরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামীকাল। এরপর আপনারা দেখবেন আলো ছায়া।